নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব দশম শ্রেণীর বায়ুমণ্ডল অধ্যায় থেকে 5 নম্বরের কি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকে আসতে পারে। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি চিত্রসহ আলোচনা করো। সমুদ্রের জলরাশি নির্দিষ্ট দিকে অনুভূমিক প্রবাহকে সমুদ্র স্রোত বলে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। নিয়ত বায়ুপ্রবাহ। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ। আয়ন বায়ু, পশ্চিম বায়ু ও মেরু বায়ু। এই বায়ুগুলি যখন সমুদ্র পৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন জলের সঙ্গে ঘর্ষণের কারণে জলরাশিকে বায়ুর গতিপথের দিকে টেনে নিয়ে যায়। যেমন আয়ন বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পৃথিবীর আবর্তন গতি বা কোরিওলিস বল। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করায় কোরিওলিস বলের সৃষ্টি হয়। এই বলের প্রভাবে সমুদ্র স্রোত সোজাসুজি প্রবাহিত হতে পারে না। টেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে কিছুটা বেঁকে প্রবাহিত হয়। পরের পয়েন্ট হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য। নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় জল উষ্ণ ও হালকা হয়ে বহিঃস্রোত রূপে সমুদ্রের উপরিভাগ দিয়ে মেরু অঞ্চল দিকে প্রবাহিত হয়, এবং অপরপক্ষে মেরু অঞ্চলের শীতল ও ভারী জল অন্তঃস্রোত রূপে সমুদ্রের তলদেশ দিয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসে। পরের পয়েন্ট, সমুদ্র জলের লবণতা ও ঘনত্বের পার্থক্য। অধিক লবণাক্ত জলের ঘনত্ব বেশি হওয়ায় তা ভারী এবং সমুদ্রের তলদেশ দিয়ে অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আবার কম লবণাক্ত হালকা জল বহিঃস্রোত রূপে অধিক লবণাক্ত অঞ্চলের দিকে যায়। স্থলভাগের আকৃতি। সমুদ্র স্রোতের গতিপথের কোনো মহাদ্বীপ বা স্থলভাগ অবস্থান করলে স্রোতটি যাতে বাধা পেয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে নিজের দিক পরিবর্তন করে। যেমন ব্রাজিলের সেন্ট রক অন্তরীপে বাধা পেয়ে নিরক্ষীয় স্রোত দুটি ভাগে ভাগ হয়ে যায়। নিচে তোমাদের চিত্র কীভাবে আঁকতে হবে তার বিবরণ দেওয়া হলো, তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন, বিশ্ব জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণে সমুদ্র স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম পয়েন্ট, উপকূলের উষ্ণতা নিয়ন্ত্রণ। কোনো অঞ্চলের ওপর দিয়ে কোন ধরনের স্রোত প্রবাহিত হচ্ছে তার ওপরই সেই অঞ্চলের উষ্ণতা নির্ভর করে। শীতল জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে সেখানকার উষ্ণতা বৃদ্ধি পায়। যেমন উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের বন্দরগুলি শীতকালেও বরফমুক্ত থাকে। আবার উষ্ণ অঞ্চলে শীতল স্রোত প্রবাহিত হলে উষ্ণতা হ্রাস পায়। কুয়াশা ও ঝড় বৃষ্টির সৃষ্টি। যেখানে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত মিলিত হয় সেখানে তীব্র আবহাওয়ার গোলযোগ দেখা যায়। উষ্ণ স্রোতের ওপরে আর্দ্র বায়ু শীতল স্রোতের ওপরের শীতল বায়ুর সংস্পর্শে এলে ঘনীভূত হয়ে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টির সৃষ্টি করে। যেমন নিউফাউন্ডল্যান্ড উপকূলে উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনে তীব্র কুয়াশার সৃষ্টি হয়। বৃষ্টিপাত ও মরুভূমির সৃষ্টি। উষ্ণ সমুদ্র স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু প্রচুর জলীয়বাষ্প গ্রহণ করে যা উপকূলবর্তী অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে শীতল স্রোতের ওপর দিয়ে আসা শুষ্ক বায়ুর কারণে বৃষ্টিপাত হয় না। এর ফলে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে। যেমন শীতল পেরু স্রোতের প্রভাবে আটকামায় মরুভূমির সৃষ্টি হয়েছে। পরের পয়েন্ট, সমুদ্রের বরফের গলন। মেরু অঞ্চল থেকে ভেসে আসা হিমশৈলগুলি যখন উষ্ণ স্রোতের সংস্পর্শে আসে তখন সেগুলি দ্রুত গলে যায় এবং ফলে সমুদ্রের জল জমে বরফ হতে পারে না। চাপ বলয় বায়ুপ্রবাহের পরিবর্তন। সমুদ্র স্রোতের উষ্ণতার তারতম্যের কারণে সমুদ্রপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলের উচ্চচাপ ও নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়, যা স্থানীয় ব্যাপক জলবায়ুকে সরাসরি পরিবর্তন করে। যেমন প্রশান্ত মহাসাগরে এল নিনো বা লা নিনার প্রভাব। বন্ধুরা, তোমরা এই স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে নিচের দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ আলোচনা করো। সমুদ্র ও নদীর জল নির্দিষ্ট সময় অন্তর নিয়মিতভাবে ফুলে ওঠাকে জোয়ার বলে এবং নেমে যাওয়াকে ভাটা বলে। জোয়ার ভাটা সৃষ্টির প্রধান দুটি কারণ হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষ বলের প্রভাব। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। সূর্য চাঁদের তুলনায় আয়তনে অনেক বড় হলেও
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সূর্যের তুলনায় অনেক কম, প্রায় 3,84,000 কিমি। তাই পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্যের তুলনায় প্রায় 2.2 গুণ বেশি। চাঁদের এই তীব্র আকর্ষণে পৃথিবীর যে অংশ চাঁদের দিকে ঠিক সামনে আসে সেখানকার জলরাশি সবচেয়ে বেশি ফুলে ওঠে এবং মুখ্য জোয়ার সৃষ্টি করে। এর সমকোণে অবস্থিত স্থানে জল কমে গিয়ে ভাটা হয়। পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল পৃথিবী নিজের অক্ষের ওপর তীব্র গতিতে আবর্তন করার কারণে তার কেন্দ্র থেকে বাইরের দিকে একটি বিকর্ষক শক্তি যা ছিটকে যাওয়া বল তৈরি হয়। একে কেন্দ্রাতিক বল বলে। চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয় ঠিক তার বিপরীত অংশে প্রতিবাদের স্থানে চাঁদের আকর্ষণের বল খুব কমে যায় এবং সেখানে পৃথিবীর এই কেন্দ্রাতিক বলের প্রভাবে জলরাশি বাইরের দিকে ছিটকে আসে এবং জোয়ারের সৃষ্টি করে। একে গৌণ জোয়ার বলে। তোমরা প্রশ্ন তুলো ভালো করে দেখে রাখো, একদম ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে চিত্রের ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, মানব জীবনে জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি আলোচনা করো বা প্রভাব আলোচনা করো। উত্তর, উপকূলবর্তী অঞ্চলে মানুষের জীবনযাত্রা, বাণিজ্যিক ও সামুদ্রিক পরিবেশের উপর জোয়ার ভাটার প্রভাব অপরিসীম। নিচে জোয়ার ভাটার প্রধান সুফল ও কুফলগুলি আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, নৌ চলাচল। জোয়ার ভাটার সুফল, প্রথম পয়েন্ট হচ্ছে নৌ চলাচল ও বাণিজ্য। জোয়ারের সময় সমুদ্রের জলে নদীর খাতে প্রবেশ করায় নদীর গভীরতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর ফলে বড় বড় সামুদ্রিক জাহাজ সহজেই নদীর ভেতরে বা বন্দরে আসতে পারে, যেমন কলকাতা বন্দর। আবার ভাটার টানে জাহাজগুলি সহজে সমুদ্রে ফিরে যায়। নদী খাত পরিষ্কার রাখা। ভাটার তীব্র টানে নদীর পলি, কাদা, আবর্জনা, শহরের বর্জ্য পদার্থ ধুয়ে সমুদ্রের বুকে চলে যায়। এর ফলে নদীর মোহনা ভরাট হতে পারে না এবং নদীর নাব্যতা বজায় থাকে। বরফমুক্ত বন্দর। শীতপ্রধান দেশে নদী বা বন্দরের সমুদ্রে নোনা জল জোয়ারের মাধ্যমে প্রবেশ করলে তা সহজে জমা হতে পারে না, ফলে শীতকালেও সমুদ্র বন্দরগুলি সচল ও বরফমুক্ত থাকে। জলবিদ্যুৎ উৎপাদন। জোয়ার ভাটার সময় জলের তীব্র গতিবিধিকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানোর মাধ্যমে পরিবেশ বান্ধব ও পুনর্নবীকরণযোগ্য জলবিদ্যুৎ বা জোয়ার ভাটা শক্তি উৎপাদন করা সম্ভব হয়। লবণ উৎপাদন ও মৎস্য চাষ। জোয়ারের নোনা জলকে উপকূলের নিচু জমিতে আটকে রেখে সূর্যালোকে শুকিয়ে লবণ তৈরি করা হয়। এছাড়া জোয়ারের সাথে আসা প্রচুর মাছ উপকূলবর্তী খাড়ি বা জলাশয়ে আটকে মৎস্য চাষ করা হয়। জোয়ার ভাটার কিছু কুফল আমরাও দেখে রাখি। বন্যা ও জলোচ্ছ্বাস। বর্ষাকালে ভরা কোটালের সময় নদীতে প্রবল বান ডাকালে নদীর দুর্বল পাড় বা বাঁধ ভেঙে আশেপাশের বিস্তীর্ণ গ্রাম ও কৃষিজমি প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। কৃষিজমির ক্ষতি। জোয়ারের অতিরিক্ত নোনা জল মিষ্টি জলের নদী ও কৃষিজমিতে প্রবেশ করলে মাটির লবণতা বৃদ্ধি পায়। এর ফলে চাষের জমির উর্বরতা হারায় এবং ফসল নষ্ট হয়। পানীয় জলের সংকট। জোয়ারের নোনা জল নদীর উজান দিকে প্রবেশ করলে নদীর নির্দিষ্ট মিষ্টি জল পানের অযোগ্য হয়ে পড়ে এবং উপকূলীয় এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। পলি সঞ্চয়। ফানেলাকৃতির নদীর মোহনায় জোয়ারের সাথে আসা বালি ও পলি অনেক সময় থিতিয়ে পড়ে, নদী খাতকে অগভীর করে তোলে, যা জাহাজ চলাচলের পক্ষে বিপজ্জনক। উপসংহারে কিছু লেখা। কিছু ক্ষয়ক্ষতি বা কুফল থাকলেও সামগ্রিকভাবে সামুদ্রিক বাণিজ্য, বন্দর সচল রাখা এবং উপকূলীয় অর্থনীতি বজায় রাখতে জোয়ার ভাটা ইতিবাচক প্রভাব বা সুফল মানব জীবনে সবচেয়ে বেশি। বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা এই সব স্টাডি ম্যাটেরিয়াল লিঙ্ক নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। এরকম ভিডিও আরও পেতে গেলে তোমরা চ্যানেলটি